বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিটেক কম্পিউটার লার্নিং ক্লাব বেসিক কম্পিউটার টিউটোরিয়াল পার্ট 2তে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কুতুব। আমরা পার্ট 1-এ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। এবার আমরা পার্ট 2তে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সার্চ এভরিথিং, অর্থাৎ আমরা কিভাবে কম্পিউটারে কোনো ফাইল সার্চ করে খুঁজে পেতে পারি। অর্থাৎ কোনো ফাইল আমরা কোথায় রেখেছি এটা আমরা যদি ভুলে যাই তাহলে সার্চ করে কিভাবে খুঁজে বের করব। তো প্রথমে আমরা কম্পিউটারে ঢুকে সার্চ বক্সে ক্লিক করে আমরা এখানে যে ফাইলটি খুঁজতে চাই, আমরা ইসলামিক কোনো যে সকল ডকুমেন্টগুলো আছে সেগুলো আমরা খুঁজতে চাচ্ছি। তো একটা জিনিস ফলো করেন, আমরা যখন এখানে ইসলামিক শব্দটা লিখলাম তখন আমাদের পুরো কম্পিউটারে ইসলামিক যে সকল টপিকস রয়েছে সে সকল বিষয় আমাদের ফোল্ডার্স অ্যান্ড ফাইল মেনুর মধ্যে চলে আসছে এই উইন্ডোজে। কিন্তু এটা খুবই ধীরে ধীরে এবং এটা পুরো কম্পিউটার সার্চ হতে অনেক সময়ের প্রয়োজন হচ্ছে। তো আমরা এইভাবে কম্পিউটারে কোনো ফাইল সার্চ করব না। আমরা এই কম্পিউটারের কোনো ফাইল সার্চ করার জন্য ছোট্ট একটি সফটওয়্যার সাহায্য নেব যার নাম সার্চ এভরিথিং। এর মাধ্যমে আমরা একদম ন্যানো সেকেন্ডের মাধ্যমে কম্পিউটার যে কোনো ফাইল খুঁজে পেতে পারি। আমাদের এখানে যেমন অনেক লম্বা সময় লাগছে ফাইলগুলো খুঁজে বের করতে, তো এইরকম কোনো সময় লাগবে না, জাস্ট ক্লিক করলেই আমরা পাবো। এর জন্য আমরা ছোট্ট একটা সফটওয়্যার সাহায্য নিয়েছি। আমরা কম্পিউটারের টিউটোরিয়ালের শেষে আমরা আমাদের সোর্স ফাইলগুলো যেখানে দিয়ে দেব সেই জায়গাতে আপনারা বিটেক কম্পিউটার লার্নিং ক্লাব বেসিক কম্পিউটারের মধ্যে সোর্সে গেলে আপনারা সার্চ নামে একটি ফাইল পাবেন। এখানে দুইটি সফটওয়্যার রয়েছে। আপনার কম্পিউটারে যে কোনো একটি সফটওয়্যার আপনি এখান থেকে ইনস্টল দিতে হবে। নর্মালি ইনস্টলিং সিস্টেম ক্লিক করে ওকে, এগ্রি, নেক্সট, নেক্সট, ইনস্টল চাপ দিলে আমাদের সার্চ এভরিথিং সফটওয়্যারটা আমাদের কম্পিউটারে রান হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের সার্চ এভরিথিং। এটা আমরা কয়েকভাবে পেতে পারি, যেমন আমাদের নোটিফিকেশন টাস্ক বারে এখানে একটি আইকন থাকবে। আমরা অল প্রোগ্রামে গিয়েও আমরা যে সফটওয়্যারটি ইনস্টল করলাম সেই সফটওয়্যারটি আমরা পেতে পারি এখানে এভরিথিং। তো আসুন আমরা দেখি সার্চ এভরিথিংয়ের মাধ্যমে কিভাবে আমরা কম্পিউটারের ফাইলগুলোকে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সার্চ দিয়ে খুঁজে বের করতে পারি। এখানে জাস্ট আমরা আগে যে কিওয়ার্ডটা লিখছিলাম জাস্ট ওটাই আমরা লিখব, ইসলামিক। তো একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কোনো প্রসেসিং সময় নিচ্ছে না, কোনো ওয়েট করছে না, আমরা যা লিখছি সঙ্গে সঙ্গে আমাদের নিচে চলে আসছে। তো এটাই আসলে সার্চ এভরিথিং এবং কম্পিউটারের বেসিক সার্চের মধ্যে ডিফারেন্স। সার্চ এভরিথিংয়ের কাজটাই হচ্ছে যে কোনো ফাইলকে আপনার ন্যানো সেকেন্ডের মধ্যে সার্চ করে দেবে। তো আশা করি আপনারা এই টুলসটা ব্যবহার করে আপনাদের কাজে একটু দ্রুত গতিসম্পন্ন কাজ করতে পারবেন, আপনার কাজের স্পিড বাড়বে। তো এই টুলসটা নিয়ে সেজন্যই আমরা আলোচনা করা। এখন আসুন আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, রিসাইকেল বিন, কম্পিউটার রিসাইকেল বিন আসলে কিভাবে এটি কাজ করে বা এটার কাজ কি। রিসাইকেল বিন নর্মালি সহজ ভাষায় বলতে একটা ডাস্টবিনের মতো, যেখানে আমরা কোনো আমাদের যে ফাইলগুলো অপ্রয়োজনীয় সেটাকে আমরা ডিলিট করে দিলে রিসাইকেল বিনের মধ্যে জমা হয়। যদি রিসাইকেল বিন থেকে আমরা যতক্ষণ পর্যন্ত ওটা ক্লিয়ার না করব ততক্ষণ পর্যন্ত এই ফাইলটা আমরা আবার রিকভার করে কম্পিউটারে ফিরে পেতে পারি। তো আসুন দেখি এটা কিভাবে কাজ করে। সাপোজ আমাদের এখানে মাইক্রোসফট 2013 এই ফাইলটি আমরা ডিলিট করে দিচ্ছি। রাইট বাটন ক্লিক করে ডিলিট, ফাইলটি ডিলিট করে দিলাম। একটু লক্ষ্য করে দেখুন ফাইলটি রিসাইকেল বিনের মধ্যে গিয়ে জমা হয়েছে। তো এখানে এই ফাইলটি রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা রিসাইকেল বিন ক্লিয়ার অর্থাৎ রিসাইকেল বিনের রাইট বাটন ক্লিক করে এমটি রিসাইকেল বিন ক্লিক না করব ততক্ষণ পর্যন্ত আমাদের এই ফাইলটি এখানে থাকবে। এখন আমরা রিসাইকেল বিন ওপেন করে আমাদের এই ফাইলটিতে ক্লিক করে রিস্টোরে ক্লিক করলেই দেখবেন আমাদের সেই ফাইলটি আবার ডেস্কটপে চলে এসেছে। তো রিসাইকেল বিন এটাই, আমরা কম্পিউটার কোনো ফাইল ডিলিট করে আবার প্রয়োজন হলে সেটাকে আমরা ফিরে নিয়ে আসতে পারবো যদি রিসাইকেল বিন আমরা ক্লিয়ার না করি। তো আসুন আমরা একটা আরও একেবারে বেসিক বিষয় একটা জিনিস জানি, কম্পিউটারে কিভাবে আমরা কোনো ফাইলকে কাট কপি পেস্ট করব, অর্থাৎ কপি পেস্ট করব। এখানে দুইটি ফোল্ডার রয়েছে, আমরা দুইটি ফোল্ডার ছোট করে উইন্ডো করে আমরা ওপেন করছি এটা দেখানোর সুবিধার্থে। দেখি আমাদের এই ফাইলটা আমরা ফোল্ডার্স, একটা ফোল্ডারের নাম ফোল্ডার, এটার নাম নিউ ফোল্ডার। তো আমরা এই ফাইলটাকে এখান থেকে কপি করে আমরা নিউ ফোল্ডারে নেব। তো রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করার পর এখানে আমরা যে উইন্ডোর মধ্যে বা যে ফোল্ডারের মধ্যে নেব সেটাতে ক্লিক করে জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করে পেস্ট চাপ দিলেই নর্মালি ফাইলটি কপি হয়ে যাবে। তো এটা শর্টকাটের মতো না, এটা কিন্তু ডিরেক্টলি ফাইলটাই চলে এসেছে, অর্থাৎ এই ফাইলটা কপি হয়ে ডাবল কপি হয়ে এখানে চলে এসেছে। তো
তো এভাবে আমরা ফাইলকে কপি করতে পারি। আর যদি আমরা কাট করি তাহলে ফাইলটি এখানে থাকবে না, আমরা যে জায়গাতে পেস্ট করব সেখানে চলে আসবে। লক্ষ্য করুন এখানে ফাইলটি নেই এবং আমাদের যে জায়গাতে আমরা কাট করেছি সেখানে চলে এসেছে। এভাবে আমরা নর্মালি কাট কপি পেস্ট করতে পারি। কাট কপি পেস্টের কিছু কিবোর্ড শর্টকাট রয়েছে, তো কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আমরা এটা করতে পারি। যেমন এই ফাইলটাকে আমরা আবার ডেস্কটপে নেব, তো আমি শর্টকাট ইউজ করছি কন্ট্রোল সি, ডেস্কটপ ক্লিক করে কন্ট্রোল ভি চাপ দিলেই দেখুন আমাদের ফাইলটি কপি হয়ে চলে এসেছে। এখানে আমি কোনো ফাংশন বা মেনুতে ক্লিক করিনি, জাস্ট কিবোর্ড শর্টকাট দিয়ে এটা কপি করলাম এবং ফাইলটাকে আমি আরেকবার ডিলিট করে দিচ্ছি, ডিলিট চেপে ইন্টার দিয়ে ডিলিট করে দিলাম। এবং এই ফাইলটিকে যদি আমি কাট করতে চাই তাহলে আমি কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল এক্স দিয়ে ডেস্কটপে কন্ট্রোল ভি চাপ দিলে দেখুন ফাইলটি কাট হয়ে চলে এসেছে, অর্থাৎ নিউ ফোল্ডারের মধ্যে যে ফাইলটি ছিল সেই ফাইলটি আর নেই। তো এভাবে আমরা কিবোর্ডের শর্টকাট ইউজ করেও আমরা কাট কপি পেস্ট করতে পারি এবং এভাবে আমরা ড্রাইভ থেকে ড্রাইভ, মেমোরি থেকে কম্পিউটার, কম্পিউটার থেকে মেমোরি এবং যে কোনো ড্রাইভ থেকে ড্রাইভ, ফোল্ডার টু ফোল্ডার আমরা কাট কপি পেস্ট করতে পারি। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা জিপ এবং রার ফাইল। একটা ফাইলকে আমরা নর্মালি যখন থাকে এই ফাইলটাকে আমরা জিপ করলে কি সুবিধা পাবো এবং এতে কি সুবিধা রয়েছে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আসলে জিপটা মূলত জিপার শব্দ থেকেই জিপ শব্দটা এখানে ব্যবহার করা হয়। তো নর্মালি একটা উদাহরণ দিতে পারি, কোনো ব্যাগের মধ্যে যদি আমরা কোনো আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখি, সেটা যদি চেইন বা জিপারটা যদি আটকে না দেই তাহলে যে কোনো মুহূর্তেই আমাদের ব্যাগ থেকে ব্যাগটা যদি কাত হয়ে যায় তাহলে ব্যাগ থেকে আমাদের প্রয়োজনীয় মালামাল পড়ে যেতে পারে। বাট আমরা যদি চেইনটা আটকায় দিই, ব্যাগটা যতই ঝাঁকি লাগুক বা ক্ষতিগ্রস্ত হোক, আমাদের ব্যাগটা থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র পড়ার সম্ভাবনা নেই। এক্স্যাক্টলি রার ফাইলটাও এরকম। আমাদের কম্পিউটারে যখন কোনো ফাইলটা নর্মালি ফোল্ডার বা ফাইলে থাকে তখন সেটার সিকিউরিটিটা কম থাকে, কোনো জিপ করা থাকে না। যে কোনো মুহূর্তেই এটা যে কোনো ভাইরাস বা যে কোনো কিছু এটাকে অ্যাটাক করতে পারে। বাট এটাকে যদি আমরা জিপ করে রাখি তাহলে আমরা বেশ কয়েকটা সুবিধা পাবো। আমরা এটাকে পাসওয়ার্ড প্রোটেক্ট করে দিতে রাখতে পারবো এবং এটাকে আমরা নর্মালি একটা প্রোটেক্ট দিয়ে রাখবো। আসুন কিভাবে একটা ফাইলকে আমরা জিপ করতে পারি সে বিষয়ে জানি। তো এই ফাইলটাকে আমরা জিপ করব, এর জন্য আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখুন যে একটি ফাংশন চলে এসেছে, অ্যাড টু মাইক্রোসফট 2013 রান। আমি এখানে একটা জিনিস বলে রাখি যে অবশ্যই আপনার কম্পিউটারে উইনরার নামক একটি সফটওয়্যার ইনস্টল থাকতে হবে। যদি আপনার কম্পিউটারে এই সফটওয়্যারটি ইনস্টল না থাকে তাহলে এই ফাংশনটি আপনি কম্পিউটারে খুঁজে পাবেন না। তো এই সফটওয়্যারটি আমরা সোর্স ফাইলে বা সোর্স কোডে দিয়ে দেব। উইন্ডার সফটওয়্যারটি এই ছোট্ট একটি সফটওয়্যার, এই সফটওয়্যারটির সাহায্যে আমরা ফাইলকে জিপ এবং রার করব। তো আমি সফটওয়্যারটি দিয়ে দিচ্ছি সোর্স ফাইলে। তো আসুন দেখি এই সফটওয়্যারটি নর্মালি আগে যেভাবে আমরা ইনস্টল দেখিয়েছি ওইভাবেই সার্চ এভরিথিং ওভাবে ইনস্টল দিতে হবে। তো রাইট বাটন ক্লিক করে অ্যাড টু জিপ এখানে করার সঙ্গে সঙ্গে আমাদের একটা ফাইল তৈরি হয়ে গেল। আসলে এটা দেখাই যাচ্ছে যে আমাদের একটা বান্ডিল করে দেওয়া হয়েছে এর আইকনটা। এটা আসলে মজার একটা বিষয় যে আমাদের ফাইলটা নর্মালি এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো এর মধ্যে আমাদের ফাইলটি রয়ে গেছে। তো এভাবে আমরা কোনো ফাইলকে জিপ করতে পারি। এটাকে যদি আমরা আবার আনজিপ করতে চাই জাস্ট এক্সট্রাক্ট টু মাইক্রোসফট 13 দিলেই আমরা এই ফাইলটাকে আবার নর্মালিভাবে ফোল্ডার আকারে ফিরে পাবো। তো দেখুন আমাদের নর্মাল আকারে ফাইলটা ফিরে এসেছে। তো এভাবে আমরা কোনো ফাইলের নর্মালি প্রোটেক্ট করার জন্য আমরা জিপ রার ফাইল ইউজ করতে পারি। এখন কম্পিউটারের একেবারেই প্রাথমিক একটি বিষয়, কিভাবে আমরা কম্পিউটারের টাইম এবং ডেট সেটিং করতে পারি এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের কম্পিউটারে নোটিফিকেশন টাস্কবারের ডান সাইডে আমাদের ডেট এবং টাইম থাকে। এখান থেকেও আমরা কম্পিউটারের টাইম সেটিং চেঞ্জ করতে পারি। কন্ট্রোল প্ল্যানে গিয়েও আমাদের ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করতে পারি। আমাদের এখানে যে ডেট অ্যান্ড টাইম অপশনে গিয়ে আমরা আমাদের কম্পিউটারের চেঞ্জ ডেট অ্যান্ড টাইমে গিয়ে এখানে আমরা টাইম কাস্টমাইজ করে লিখে দিতে পারি আমরা যেটা চাচ্ছি। আমরা যদি ক্যালেন্ডার চেঞ্জ করতে চাই এখানে ক্যালেন্ডার চেঞ্জ করতে পারি। চেঞ্জ ক্যালেন্ডার সিটিংয়ে গিয়ে আমরা বিস্তারিতভাবে চেঞ্জ করে আমাদের যেটা প্রয়োজনীয় সেই ডেটটা আমরা এখানে লিখে জাস্ট ইন্টার দিয়ে দিলেই আমাদের কম্পিউটারে ডেট এবং টাইম সেটিং হয়ে যাবে।
তো কন্ট্রোল প্ল্যান কম্পিউটারে অলরেডি আমরা কন্ট্রোল প্ল্যানের অনেক কাজ করেছি। তো কন্ট্রোল প্ল্যানটাই আসলে স্টার মেনু থেকে কন্ট্রোল প্ল্যানটা মূলত আমাদের উইন্ডোজ, যেহেতু আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছি, সেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কন্ট্রোল প্ল্যান ফাংশনের মধ্যে আমাদের মূলত কম্পিউটারের মূল সেটিংগুলো রয়েছে। এখানে আমরা অলরেডি এখান থেকে ফোল্ডার্স অ্যান্ড ফাইল কাজ করেছি, টাইম ডেট অ্যান্ড টাইম কাজ করেছি, ইউজার অ্যাকাউন্ট কাজ করেছি। ঠিক এভাবেই আমাদের বেশ কিছু অপশন রয়েছে। আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করব না। এখানে মাউস সেটিং রয়েছে, আমরা মাউস সেটিংয়ে গিয়ে আমাদের মাউস পয়েন্টারের স্পিড বাড়াতে পারি, মাউস পয়েন্টার আমরা চেঞ্জ করতে পারি, আমরা ইচ্ছা করলে আমাদের মাউস পয়েন্টার চেঞ্জ করতে পারবো। তো এভাবেই আমরা আমাদের কম্পিউটারে কন্ট্রোল প্ল্যান ব্যবহার করে আমাদের কম্পিউটারের বিভিন্ন কিছু সেটিংয়ের মধ্যে কাস্টমাইজ নিয়ে আসতে পারি। এটার উপর ক্লিক করলে অ্যাপ্লাই দিলে এখন দেখুন আমাদের কার্সারটা অ্যারো চিহ্নটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এভাবেই আমরা আমাদের কম্পিউটারের মাউস সেটিং এবং কিবোর্ড সেটিং চেঞ্জ করতে পারি। আমরা ফার্স্ট করতে পারি যে মাউস অল্প হালকা একটু নড়ালেই মাউসটা আমাদের কার্সারটা অনেক দূর নড়বে, এটার কারণে আমরা এই সেটিংটা করতে পারি। এভাবে আমাদের কন্ট্রোল প্ল্যানে মাউস সেটিং, কিবোর্ড সেটিংয়ে বেশ কিছু বিষয় রয়েছে। আমাদের কার্সারের স্পিডটা কেমন হবে, অর্থাৎ যখন আমরা লিখব দেখুন কার্সারটি একটু ঘন ঘন র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে একটু। তো আমাদের এভাবে আমরা কন্ট্রোল প্ল্যানের মাধ্যমে বেশ কিছু বিষয় সেটিং পরিবর্তন করতে পারি। আমাদের কম্পিউটারের কিছু অপ্রয়োজনীয় সফটওয়্যার যদি আমরা আনইনস্টল করতে চাই, এখানে গিয়ে জাস্ট আমরা যে সফটওয়্যারটি আনইনস্টল করতে চাই তার উপর রাইট বাটন ডাবল ক্লিক করেই আমরা সফটওয়্যারটি আনইনস্টল করে ফেলতে পারি। দেখুন আমরা একটি সফটওয়্যার অলরেডি আনইনস্টল করে ফেললাম। তো এভাবেই কন্ট্রোল প্ল্যানের সাহায্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম কাজ করতে পারি। পাওয়ার মেনুতে আমাদের কম্পিউটারের স্ক্রিন অফ টাইম ডেট সেটিং পরিবর্তন করতে পারি। তো আপনারা যদি একটু মনোযোগ সহকারে একটি একটি করে ফাংশন ধীরে ধীরে একটু ট্রাই করেন, তাহলে আপনারা কন্ট্রোল প্ল্যানের প্রায় সব অপশনগুলো সম্পর্কে কাজ জেনে যাবেন। যেমন এখানে পার্সোনালাইজ, এর পূর্বে আমরা পার্সোনালাইজ নিয়ে কাজ করেছি ডেস্কটপের। এখান থেকে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার, উইন্ডো কালারটা কেমন, যেমন আমাদের এই বার কালারগুলো চেঞ্জ হচ্ছে, এভাবে আমরা উইন্ডো কালার চেঞ্জ করতে পারি। আমাদের সাউন্ড চেঞ্জ করতে পারি, স্ক্রিন সেভার এখানে আমরা চেঞ্জ করতে পারি। তো আশা করি আপনারা কন্ট্রোল প্ল্যানের বিষয়ে আরও বিস্তারিত ভালোভাবে জানতে পারবেন এবং আমরা আরও ধীরে ধীরে কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব কম্পিউটারের উইন্ডোজের জাঙ্ক ফাইল। আসলে অনেক সময় আমরা কম্পিউটার চালানোর ফলে কম্পিউটারে বেশ কিছু জাঙ্ক ফাইল জমা হয়, তার কারণে অনেক সময় কম্পিউটার স্লো হয়। তো এটার সমাধানের জন্য আমরা কিছু রান কমান্ড ইউজ করতে পারি। যেমন রান মেনুর জন্য আমাদের স্টার মেনু ক্লিক করে রান ক্লিক করলে আমাদের একটি রান ফাংশন আসবে। এটা যদি কোনো কম্পিউটারে রান এখানে নর্মালি না থেকে থাকে, তাহলে টাস্ক বারে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গিয়ে স্টার মেনু কাস্টমাইজে গিয়ে একদম নিচের দিকে এই রানে একটা টিক চিহ্ন দিয়ে ওকে দিলেই আমরা স্টার মেনুতে আমাদের রান ফাংশনটি পাবো। এছাড়াও আমরা এর পূর্বে আমরা কিবোর্ডের সাথে পরিচিত হয়েছি, উইন্ডোজ আর চাপ দিলেও আমরা আমাদের রান প্রোগ্রামটি পেয়ে যাব। দেখুন আমি কিবোর্ড শর্টকাট ইউজ করে রানটি নিয়ে আসলাম। তো এখন আমরা কিছু রান কমান্ডের সাথে পরিচিত হব। যেমন আমরা একটি রান কমান্ড এখন লিখছি %tmp। এটাতে আমাদের কিছু জাঙ্ক ফাইল জমা হয়েছে অলরেডি। তো এই ফাইলগুলো আমাদের বিভিন্ন জাঙ্ক ফাইল, তো এইগুলা আমাদের কম্পিউটার অপ্রয়োজনীয়। এগুলো আমাদের কম্পিউটারের স্পিড ধীরে ধীরে স্লো করতে থাকে। তো এটাকে আপনি অল সিলেক্ট করে ডিলিট করে দিলাম। কন্ট্রোল এ চেপে অল সিলেক্ট করে ডি দিয়ে আমি ফাইলটাকে ডিলিট করে দিয়েছি। দেখুন আমার কম্পিউটারে বেশ কিছু জাঙ্ক ফাইল ছিল, 1013টি জাঙ্ক ফাইল। তো এভাবে আমাদের কম্পিউটারের জাঙ্ক ফাইলগুলো দূর করে আমাদের কম্পিউটারের স্পিড আমরা আরও বৃদ্ধি করতে পারি। তো এছাড়াও আমাদের কম্পিউটারে আরও কিছু রান কমান্ড ইউজ করতে পারি। আমরা রিসেন্ট যে সকল প্রোগ্রামগুলো ইউজ করেছি সেই সকল প্রোগ্রামগুলো যদি দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারবো যে এই যে আমরা রিসেন্টলি কিছু কন্ট্রোল প্ল্যান, তারপর কিছু কম্পিউটার নিয়ে কাজ করেছি, এই সকল ফাইলগুলো এখানে শো করছে। রিসেন্ট কন্ট্রোল আর চেপে আমি আবার রান মেনু নিয়ে আসলাম এবং এখানে টির মাধ্যমে আমাদের কম্পিউটারকে অটোমেটিক রিফ্রেশ করে দিচ্ছে।
আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা আমাদের কম্পিউটারের যদি আমরা বিস্তারিত ডাটাবেস দেখতে চাই, অর্থাৎ আমাদের কম্পিউটারের কনফিগারেশন দেখতে চাই, এর জন্য আমরা ছোট্ট একটা কমান্ড ইউজ করতে পারি। এটা খুবই মজার একটা জিনিস, যে উইন্ডোজ 8 চেপে আমাদের কম্পিউটার হার্ডওয়্যার ইনফরমেশন এমএস ইনফো 32 দিয়ে আপনি ইন্টার চাপ দিলেই, সরি এমএস 32 ইন্টার চাপ দিলে আমাদের কম্পিউটারের মূল হার্ডওয়্যার, এখানে দেখুন বেশ কিছু বিষয় সম্পর্কে চলে এসেছে। আমাদের কম্পিউটারের ফুল কনফিগারেশন, এগুলো আমরা অনেকভাবে দেখতে পারি। আমাদের কম্পিউটার মেনু থেকে প্রপার্টিসে গিয়ে আমাদের দেখতে পারি, তবে এখানে অনেক বিস্তারিত থাকে এবং আরও আমাদের প্রত্যেকটি হার্ডওয়্যার সম্পর্কে, হার্ডওয়্যারের বর্তমান অবস্থা কেমন, হার্ডওয়্যারটি আসলে রানিং আছে কিনা, হার্ডওয়্যারটি কোনো কানেকশন ইরোর আছে কিনা, আমরা এখান থেকে দেখতে পারবো। আরেকটি কমেন্টের মাধ্যমে আমরা হার্ডওয়্যার দেখতে পারি, DX3IAG, এটার মাধ্যমেও আমরা আমাদের কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে কিছু বেসিক বিষয় দেখতে পারি। দেখুন আমাদের সিস্টেম ম্যানুফ্যাকচার ইন্টেল, মাদারবোর্ড মডেল এবং বায়োস, প্রসেসর, মেমোরি অর্থাৎ র্যাম, প্রত্যেকটা বিষয়গুলো এখানে চলে এসেছে। এভাবে আমরা রান কমান্ড ইউজ করে আমাদের কম্পিউটারে বেশ কিছু বিষয়গুলো দেখতে পারি। এখন আসুন আমরা একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানবো, কিভাবে আমাদের কম্পিউটার পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারি। কম্পিউটার পাসওয়ার্ড প্রোটেক্ট, তো কম্পিউটার পাসওয়ার্ড প্রোটেক্টের জন্য আমরা স্টার মেনু, কন্ট্রোল প্যানেলে গিয়ে ইউজার অ্যাকাউন্ট গিয়ে এখানে দেখুন একটি ফাংশন রয়েছে, ক্রিয়েট এ পাসওয়ার্ড ফর ইউর অ্যাকাউন্ট। তো আমরা এখানে গিয়ে এখানে নিউ পাসওয়ার্ড চাচ্ছে, তো আমরা একটা পাসওয়ার্ড দেব। আমি নর্মাল একটা পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5, জাস্ট এক্স্যাক্টলি পরেরটাতেও সেম, কনফার্ম নিউ পাসওয়ার্ড 1 2 3 4 5, এবং এখানে টাইপ অফ এটা এখানে আপনি হিন্টসটা দিতে পারবেন যে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন এটার ব্যাপারে কোনো সংকেত বা নিজে মনে রাখার জন্য কোনো একটা সংকেত ইউজ করতে পারেন। তো তারপর চেঞ্জ পাসওয়ার্ড দিলেই আপনার কম্পিউটার পাসওয়ার্ড প্রোটেক্ট হয়ে গেল। এখন যদি কম্পিউটার রিস্টার্ট করেন তাহলে দেখতে পারবেন আপনি এই পাসওয়ার্ডটি ছাড়া কম্পিউটার অন করতে পারছেন না। এখন আমরা আরেকটি মজার এবং গুরুত্বপূর্ণ অপশন শিখব, সেটা হচ্ছে সাম কিবোর্ড শর্টকাট অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ কিবোর্ড। অর্থাৎ কিবোর্ড সম্পর্কে আমরা ইতিপূর্বেই জেনেছি, এখন কিবোর্ড ব্যবহার করে আমরা কম্পিউটারকে আরও কীভাবে ডাইনামিক্যালি ইউজ করতে পারি, এবং কোনো কারণে সাপোজ আমাদের কম্পিউটার মাউস নষ্ট হয়ে গিয়েছে, তারপরে আমরা শুধুমাত্র কিবোর্ড ইউজ করেই আমাদের পুরো কম্পিউটারের কাজ কিভাবে করতে পারি, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। এর জন্য আমরা একটি সোর্স ফাইল দিয়েছি বেসিক কম্পিউটারের মধ্যে, সোর্স ফাইল মাইক্রোসফট উইন্ডোজ শর্টকাট। এখানে বেশ কিছু বিষয় রয়েছে, আপনারা একটি একটি করে ট্রাই করলেই পারবেন। আমি বেশ কিছু বিষয়গুলা নিয়ে এখন আলোচনা করব। এখানকার কিছু শর্টকাট এখানে অনেক বিস্তারিত দেওয়া হয়েছে। এই প্রত্যেকটি শর্টকাট যদি আপনারা ফলো করেন তাহলে একেবারেই মাউস ছাড়াই কম্পিউটারে প্রায় সমস্ত কাজ করা সম্ভব। এগুলা আপনি ট্রাই করবেন পার্সোনালি। তো আমি কিছু বিষয় দেখাচ্ছি, যেমন যে কম্পিউটারের যে কিবোর্ডের যে উইন্ডোজ কি, এর পূর্বে আমরা উইন্ডোজ কির সাথে পরিচিত হয়েছি, যে আমাদের উইন্ডোজ কিতে যদি আমরা ক্লিক করি, উইন্ডোজ কিতে ক্লিক করার পরে আমরা ট্যাব বাটনে চাপ দিলে আমরা একটা মজার জিনিস দেখতে পাচ্ছি, উইন্ডোজ ডাইনামিক্যালি আমাদের যে সকল অ্যাপ রান রয়েছে। দেখুন আমি উইন্ডোজের উপরে চাপ দিয়ে ধরে আছি এবং একটা বার করে ট্যাব দিচ্ছি, দেন আমাদের একটি করে অপশন চেঞ্জ হচ্ছে। এটা খুবই সুন্দর। এর মাধ্যমে আমরা যে কোনো ফাংশন থেকে ফাংশনে যেতে পারি, যেমন আমরা এই ফোল্ডারে যেতে চাচ্ছি, তারপর আমরা এই পিকচারটা দেখতে চাচ্ছি, তো আমাদের পিকচার চলে এসেছে। এখন আমরা আমাদের পিডিএফ ফাইলে যেতে চাচ্ছি, সেম এভাবেই জাস্ট উইন্ডোজ বাটনটা চেপে ট্যাবটা চাপ দিতে হবে, তাহলে আমরা এই ফাংশনটি পাবো। এছাড়াও আরও বেশ কিছু মজার অপশন রয়েছে, যেমন আমরা কম্পিউটারটি অন করলাম, এখন উইন্ডোজ বাটন চেপে যদি এম চাপি তাহলে আমাদের এটা মিনিমাইজ হয়ে গেল। এভাবে আমরা আমাদের জাস্ট কিবোর্ড ইউজ করে আমি মিনিমাইজ করেছি। এবং আরও কিছু বিষয় রয়েছে, যেমন আমাদের এই ফাংশনটিকে যদি আমরা মিনিমাইজ করতে চাই, তাহলে আমরা যদি কোনো উইন্ডোকে যদি আমরা মিনিমাইজ করতে চাই, তাহলে জাস্ট উইন্ডোজ বাটন চেপে আমাদের অ্যারো কি আপ কি চাপলাম, বড় হয়ে গেল, ডাউন কি চাপলাম এবং মিনিমাইজ হয়ে গেল। আবার যেটা মিনিমাইজ হয়েছে, দেখুন একটা জিনিস ফলো করুন, আমি
মাউস ছাড়াই কাজ করছি উইন্ডোজ বাটন চেপে ট্যাব চাপলে আমরা আবার আমাদের অপশনটি দেখতে পাবো। তো এখানে গিয়ে আমরা আবার দেখতে পাচ্ছি যে আমরা অ্যারো কির মাধ্যমে অ্যারো কি যেটা লেফট চাপছি লেফটে, রাইটে চাপছি রাইটে চলে আসছে, এবং ডাউন কি চাপলে এটা মিনিমাইজ হয়ে যাচ্ছে, এবং আবার আমি আমার রানিং অ্যাপগুলোকে করতে পারবো এভাবেই। এবং F11 চাপ দিলে ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে। এভাবে আমাদের কম্পিউটারের আমরা কিবোর্ড মাউস ছাড়াও আমাদের কম্পিউটার কিবোর্ড শর্টকাট ইউজ করে আমরা অনেক কাজ করতে পারি। এবং এইটি একটু লক্ষ্য করলে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা যে এখানে দেখুন যে আমি যে কাজটা করলাম উইন্ডোজ অ্যারো ডাউন, অর্থাৎ উইন্ডোজ অ্যারো ডাউন সেট উইন্ডোজ টু রিস্টোরস ইফ মিনিমাইজ অফ ম্যাক্সিমাইজ অর মিনিমাইজ ইফ রিস্টোর, মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে উইন্ডোজ অ্যারো ডাউন যদি চাপি তাহলে ওটা ম্যাক্সিমাইজ হবে, উইন্ডোজ অ্যারো আপ তাহলে এটা ম্যাক্সিমাইজ উইন্ডোজ ইফ রিস্টোরস, অর্থাৎ ম্যাক্সিমাইজ থাকা উইন্ডোটা, যেমন দেখুন এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, এই ম্যাক্সিমাইজ উইন্ডোজটা আমি যখন আপ অ্যারো আপটা চাপলাম তখন এটা ম্যাক্সিমাইজটা রিস্টোর হয়ে গেল। আবার যদি এটা আমি রাইটে চাপি তাহলে এটা রাইটে চলে আসছে, লেফটে চাপছে লেফটে চলে আসছে, ঠিক এভাবেই। অর্থাৎ আমি যে উইন্ডোজ শর্টকাট কিগুলো ইউজ করেছি তা এখানকারই স্পষ্ট লেখা রয়েছে এই বিষয়গুলো। জাস্ট নর্মালি উইন্ডোজ প্লাস ডি চাপলে কি হচ্ছে, এম চাপলে যেমন উইন্ডোজ এম চাপছি এটা মিনিমাইজ হয়ে যাচ্ছে, উইন্ডোজ ট্যাব চাপছি আবার এটাকে আমরা রিস্টোর করতে পারছি, ঠিক এভাবেই। এবং আমরা পাওয়ার মেনু যদি দেখতে চাই অল্টার F4 চাপ দিলে আমাদের কম্পিউটারের পাওয়ার মেনুটা চলে আসবে। দেখুন আমরা কম্পিউটারের পাওয়ার মেনুটা ফিরে পেলাম। এখন এর মাধ্যমে আমরা শর্টকাট ইউজ করে জাস্ট কিবোর্ড ইউজ করে আমরা আমাদের কম্পিউটার অফ অন করতে পারি। দেখুন কি চাপছি আমি ওটা চেঞ্জ হচ্ছে এভাবে, এবং ট্যাব চেপে আমরা নিচে ক্যান্সেল ইন্টার দিলাম, ক্যান্সেল হয়ে গেল। এভাবে আমরা কিবোর্ড ইউজ করে শর্টকাট মাধ্যমে আমরা মাউস ছাড়াও কাজ করতে পারি। সেটার ব্যাপারে আমি যে সোর্সটি দিয়েছি ওই সোর্সটি ফলো করলেই হবে। তো আরেকটি বিষয়, একেবারে কিবোর্ডের মাউসের পরিবর্তে শুধুমাত্র কিবোর্ড ইউজ করে আমরা কিভাবে মাউস কার্সারটাকে নড়াবো, তার জন্য আমাদের জাস্ট শিফট আল্টার এবং নেম লক, শিফট আল্টার, তো লক্ষ্য করুন যখন আমরা আল্টার শিফট একসাথে চাপ দিয়ে ধরে নেম লকে চাপ দিলে আমাদের কম্পিউটার স্ক্রিনে একটি অপশন এসে জমা হচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু টার্ন অন মাউস কি। আমরা যদি ওকে করে দেই বা ইন্টার দিয়ে দেই তাহলে একটা জিনিস লক্ষ্য করুন, আমরা নোটিফিকেশন টাস্ক বারে একটি আইকন এসেছে মাউস কি, এটার উপর আমরা রাইট বাটন ক্লিক করে আমরা এখানে লেখা রয়েছে ইউজ মাউস কি হোয়েন নেম লক অন, অর্থাৎ আমরা মাউস কিটা যে নাম্বার লকের মাধ্যমে যে ইউজ করব এটার জন্য আমাদের নেম লকটা অন থাকবে না অফ থাকবে, অর্থাৎ এটাকে আমরা অফ রাখতে পারি। অফ রেখে যদি আমরা ওকে করে দেই তাহলেই এখন লক্ষ্য করুন আমরা যদি আমাদের নাম্বার লকটি সরিয়ে দেই তাহলে আমি কিবোর্ডের 7 চাপলাম, 9 চেপে ধরে আছি, আমাদের মাউস কিবোর্ডটা চেঞ্জ হচ্ছে। এবং এভাবেই কিন্তু আমরা আমাদের কম্পিউটারের কিবোর্ডকে মাউস করে ফেলতে পারছি। যদিও এটা টিউটোরিয়াল দেখানো সম্ভব হচ্ছে না ওইভাবে, কিন্তু আপনি একটু এই মনোযোগ সহকারে যদি এইটি ফলো করেন তাহলেই দেখবেন আপনার কিবোর্ড ইউজ করে আপনি কার্সারটাকে ইউজ করতে পারবেন। এবং কোনো কিছু ওকে করার জন্য আপনি এখানে জাস্ট 5 চাপবেন, অর্থাৎ আমরা যেমন কিবোর্ডে ইউজ করেছি মাউসে যেমন রাইট বাটন ক্লিক করি, এটাতে আমরা আমাদের 5 নাম্বার কির মধ্যে 5 চাপবো, যেমন দেখেন এই অপশনটি 5 চাপলে আমাদের অপশনটি অন হচ্ছে। এবং এই ট্যাবের মাধ্যমে আমরা দেখুন ট্যাবের মাধ্যমে একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমাদের অপশন ক্যান্সেলে চাপ দিলাম, আমাদের অপশনটা ক্যান্সেল হয়ে গেল। এভাবেই আমরা আমাদের অপশনগুলোকে আমরা মাউসের পরিবর্তে কিবোর্ড ইউজ করে ব্যবহার করতে পারি। যদিও বিষয়টা একটু জটিল টিউটোরিয়ালে দেখানো, তারপরেও আশা করছি যদি একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনে কাজ করেন তাহলে অবশ্যই আপনারা কিবোর্ডকে মাউসে কনভার্ট করতে পারবেন। মানে আসলে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি, কোনো কারণে আমাদের কিবোর্ড নষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ কিবোর্ড নেই শুধুমাত্র মাউস আছে, তখন আপনি কিভাবে কাজ করতে পারবেন। তো তখন আমাদের তো নর্মালি সব কাজই করতে পারবো, কিন্তু যদি টাইপিংয়ের প্রয়োজন হয় কিন্তু আমাদের তো মাউস কিবোর্ড নষ্ট, তখন আমরা একটি টুলস ব্যবহার করব, উইন্ডোজের ডিফল্ট টুলস ওয়ান স্ক্রিন কিবোর্ড।
ওয়ান স্ক্রিন কিবোর্ড। এটা আমরা স্টার্ট মেনুতে গিয়ে অল প্রোগ্রাম অ্যাসেসরিজ থেকে আমাদের ইচ অফ এক্সেসে গিয়ে এখানে অন স্ক্রিন কিবোর্ডে ক্লিক করলে আমরা দেখতে পাবো কম্পিউটারে একটি কিবোর্ড চলে এসেছে, নর্মালি আমরা যে কিবোর্ড ইউজ করি। এখন দেখুন, আমরা যদি আমাদের কম্পিউটারে কোনো কিছু নোট করতে চাই বা কোনো টাইপ করতে চাই, তাহলে আমরা এখন এটা আমাদের কিবোর্ড ছাড়াও আমরা এই কিবোর্ডের সাহায্যে আমরা করতে পারবো। দেখুন, এটা আমরা এখন করছি জাস্ট ক্লিকের মাধ্যমে। তো এভাবে আমরা ওয়ান স্ক্রিন কিবোর্ড ইউজ করেও আমাদের কিবোর্ডের বিকল্প হিসাবে আমাদের বিপদে আপদে প্রয়োজনে আমরা এটাকে ব্যবহার করতে পারি। যাই হোক, আরেকটি বিষয় যেটা আসলে খুবই মজার বিষয়, আমরা যখন ছোটোবেলাতে সবাই কম্পিউটার শিখেছি তখন আমাদেরকে সর্বপ্রথম এটা বলা হইতো যে কম্পিউটার একটা গণনার যন্ত্র। এখন আমরা ভুলেই গেছি আসলে যে কম্পিউটার গণনার যন্ত্র কিনা, আর গণনার যন্ত্রই বা কীভাবে। তো এটা আমরা আস্তে আস্তে শিখবো আসলে কম্পিউটার কিভাবে গণনা যন্ত্র হয়, যেহেতু এটা আমাদের অফিসিয়াল বেস একটি ক্লাব, অফিসিয়াল টিউটোরিয়াল নিয়ে আলোচনা করা হবে। পরবর্তীতে আমরা এক্সেলে শিখবো। তো এখন আসুন আমরা নর্মালি একটা জিনিস জানি, ক্যালকুলেটর। হোয়ার ক্যালকুলেটর? উইন্ডোজ। তো উইন্ডোজে ক্যালকুলেটরের জন্য আমরা প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করব, অল প্রোগ্রামে গিয়ে অ্যাসেসরিজ থেকে ক্যালকুলেটর। তো এই সেই ক্যালকুলেটর, গণনা যন্ত্র। আসলে কম্পিউটারই হচ্ছে ক্যালকুলেটর। তো আমরা জানি যে কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছুই বোঝে না। যাই হোক, ক্যালকুলেটরে এখান থেকে আমরা নর্মালি কিছু ইকুয়েশন ক্যালকুলেট করে আমরা ব্যবহার করতে পারবো। কম্পিউটারে ক্যালকুলেটর কোথায় থাকে এবং কিভাবে থাকে সে বিষয়ে আমরা জানলাম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় দেখা যায় আমরা কম্পিউটার নেট চালাচ্ছি কিন্তু নেটে মেগাবাইট থাকছে না, অর্থাৎ মেগাবাইট অটোমেটিক শেষ হয়ে যাচ্ছে। আমরা সামান্য একটু ইউজ করি কিন্তু মেগাবাইট। এর কারণটা থাকে যে উইন্ডোজে অটোমেটিক কিছু ফাইল আপডেট নেয়। এই আপডেটটা অফ করা না থাকলে কম্পিউটারে নেট চালাইলে অনেক সময় এরকম হয় এবং ফায়ারওয়ালের কিছু প্রবলেম রয়েছে। তো আমরা এখানে শিখব কিভাবে আমরা কম্পিউটারের অটোমেটিক আপডেটটা অফ করতে পারি। এর জন্য আমরা কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে উইন্ডোজ আপডেটে গিয়ে এখানে সিটিং রয়েছে। সিটিংয়ে অলরেডি এটাতে অফ করা রয়েছে, থাকে এইরকম অটোমেটিক থাকে নর্মালি উইন্ডোজ দেওয়ার সময়। পরবর্তীতে আমরা নেভার চেক ফর আপডেট নট রিকমেন্ডেড যদি ক্লিক করে আমরা ওকে করে দিই, তাহলে কম্পিউটারে আর উইন্ডোজ আপডেট নেবে না। এরপরে যদি কোনো কম্পিউটার উইন্ডোজ আপডেট নেওয়ার ব্যাপারে কোনো সন্দেহান থাকে বা নিতে থাকে, তাহলে আমরা আরেকটি বিকল্প ব্যবহার করতে পারি, যার মাধ্যমে আমরা সম্পূর্ণ হার্ডওয়্যারিংভাবেই আমরা কম্পিউটারে আপডেটটি বন্ধ করে দিতে পারি। মাউসের রাইট বাটন ক্লিক করে ম্যানেজ অপশনে গেলে আমাদের একটি উইন্ডো আসবে। উইন্ডোর নিচে লক্ষ্য করুন সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন থেকে সার্ভিসের একদম নিচের দিকে, যেহেতু আমরা উইন্ডোজ আপডেট নিয়ে কাজ করছি সেহেতু উইন্ডোজ আপডেট নামে একটি অপশন রয়েছে, আমরা পেয়েছি উইন্ডোজ আপডেটে ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন অটোমেটিক লেখা রয়েছে। অটোমেটিক থাকলে এটা নিতে পারে, তো ডিসেবল দিয়ে আমরা স্টপ দিয়ে দেব। আমরা যদি এটা স্টপ দিয়ে এবং ওকে করে দিই, তাহলে আর কম্পিউটার কখনোই কোনোভাবেই উইন্ডোজে আপডেট নেবে না। এটা আমরা যদি প্রয়োজন হয় এখানে এসে আমরা যদি এটাকে অ্যানেবল না করি বা অটোমেটিক না করি, তাহলে এটা কখনোই কোনোভাবেই সম্ভব না। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে পড়লো যে অটোরান। বিভিন্ন সময় আমরা কম্পিউটারে বিভিন্ন পেন ড্রাইভ, এসডি কার্ড এগুলা কম্পিউটারে ইন করে থাকি, তখন দেখা যায় যে পেন ড্রাইভ বা মেমোরি কার্ডে যদি কোনো ভাইরাস থাকে সরাসরি কম্পিউটারে অ্যাটাক করে, যদি অটোরানটা আপনার অফ করা না থাকে। এটা আমাদের ম্যাক্সিমাম কম্পিউটারে আমরা অটোরানটা অফ করি না, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আসুন দেখি আমরা কম্পিউটার কীভাবে অটোরানটা অফ করতে পারি। অটোরান অফ করার জন্য ম্যানেজ অপশন থেকে সার্ভিস অ্যান্ড সার্ভিস সেম এখানে গিয়ে আমাদের সেল হার্ডওয়্যার ডিটেক্ট নামে একটি অপশন রয়েছে, সেল হার্ডওয়্যার ডিটেকশন। এটা রাইট বাটন ক্লিক করে এখানে দেখুন অলরেডি ডিজেবল করা রয়েছে। এই অপশনটাতে আপনি নর্মালি এটাকে অটোমেটিক পাবেন, তো এটা আপনি ডিজেবল করে দেবেন। ডিজেবল করে ওকে করে দিলেই আপনার কম্পিউটারে আর নর্মালি অটোরান ভাইরাসটা খুবই একটা বিরক্তিকর ভাইরাস। তো এই অটোরান ভাইরাস থেকে আপনারা খুব সহজেই এখানে ক্লিক করে এ থেকে কম্পিউটারকে অটোরান ভাইরাস থেকে সেভ করতে পারেন। এখন আমরা আরেকটি বিষয় জানবো যে অপারেটিং সিস্টেম কি, যেহেতু আমরা বিভিন্ন সময় এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই যে আসলে আমরা
যেটা চালাই আমরা ম্যাক্সিমাম যেহেতু উইন্ডোজ চালাই, উইন্ডোজের বাইরেও কী কী অপারেটিং সিস্টেম রয়েছে এইগুলো সম্পর্কে আমরা হালকা একটু বিষয় নিয়ে জাস্ট একটা বেসিক ধারণা নিয়ে রাখবো। তো আমাদের সোর্স ফাইলে গিয়ে আমি এই সম্পর্কে বলার জন্য আমাদের সোর্স ফাইলে যাচ্ছি। সোর্স ফাইলে অপারেটিং সিস্টেমে সর্বপ্রথম আমি উইন্ডো একটি অপশন চালু করেছি, একটি পিকচার চালু করেছি। এখানে দেখুন আমরা যে উইন্ডোজ এতক্ষণ কাজ করছি বা আমাদের সম্পূর্ণ কাজ করব আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উপরে। আসলে এটাকে ওএস বা অপারেটিং সিস্টেম বলা হয়, যে এটা এমন একটি ফান্ডামেন্টাল জিনিস যার উপর বেস করে আমাদের সমস্ত প্রোগ্রাম চলছে। তো উইন্ডোজ সর্বপ্রথম 1985 সালে উইন্ডোজ 1, তারপরে 92 এভাবে কন্টিনিউস লাস্ট 2010 অর্থাৎ 2015-তে উইন্ডোজ 10 আপডেট রানিং হয়েছে। তো আমরা বর্তমান রয়েছি 2 ধাপ একটু পিছিয়ে, আমরা উইন্ডোজ 7 চালাচ্ছি। তো যাই হোক, যেহেতু উইন্ডোজ 7টা একটু জনপ্রিয় এবং সবাই এটাকে খুব সহজভাবে নিতে পারছে, সেই কারণে আমরা উইন্ডোজ 7ই ইউজ করার মানে ব্যবহার করেছি আমাদের টিউটোরিয়ালে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম এভাবে রয়েছে। এবং কম্পিউটারে আমরা আরেকটি অপারেটিং সিস্টেম ইউজ করি, জানি যে অ্যাপেলের ওএস, যদিও এটা অ্যাপেলের ম্যাকবুকের জন্য এই অপারেটিং সিস্টেমটা। তো এই অপারেটিং সিস্টেমে বেশ কিছু ভার্সন এখানে রয়েছে, বিভিন্ন 1976 সাল থেকে শুরু করে কারেন্ট যে ভার্সনটি রয়েছে ক্রম ভার্সন। তো অ্যাপেল অপারেটিং একটি খুবই ইন্টারন্যাশনাল একটি অপারেটিং সিস্টেম। আরেকটি খুবই মজার এবং জনপ্রিয়, সর্বোচ্চ জনপ্রিয় যে অপারেটিং সিস্টেম বর্তমান, এটা অ্যান্ড্রয়েড, যদিও এটা মোবাইল অপারেটিং সিস্টেম, এটা মোবাইল ভার্সন। তারপরে জাস্ট অপারেটিং সিস্টেম হিসাবে আমি আলোচনা করেছি। তো অ্যান্ড্রয়েড এখানে সর্বপ্রথম ক্যাপকেক থেকে এদের ভার্সনটা শুরু হয়। এদের একটা মজা রয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে, এর প্রত্যেকটা ভার্সনের নামই এক একটা মজার মজার চকলেটের নাম দিয়ে করা। যেমন লাস্ট ললিপপ, কিটক্যাট, জেলিবিন, আইসক্রিম, মানে নামটা শুনলেই যেন জিহ্বায় পানি এসে যায়। যাই হোক, তো এটা খুবই মজার একটা, এটাও গুগলের অপারেটিং সিস্টেম। তারা খুব সুন্দর দারুণ করে তাদের নামকরণগুলো সাজিয়েছে, মানে ধীরে ধীরে তারা আস্তে আস্তে একটা আরও আইসক্রিম, মনে হচ্ছে যে অ্যান্ড্রয়েড আইসক্রিম তৈরি করার এক কারখানা খুলে বসেছে। আরেকটি অপারেটিং সিস্টেম উবান্টু, এটার সাথে আমরা কিছুটা পরিচিত, এটা খুবই কম ব্যবহার হয়। উবান্টু অপারেটিং সিস্টেম, এটা ওপেন সোর্স একটি অপারেটিং সিস্টেম। তো এই অপারেটিং সিস্টেমটাও প্রচলিত রয়েছে। যাই হোক, আমরা অপারেটিং সিস্টেম সম্পর্কে হালকা বেসিক কিছু ধারণা নিলাম। তো আরেকটি বিষয় জানবো আমাদের মেমোরি ইনফরমেশন সম্পর্কে। নর্মালি আমরা যে সকল মেমোরি ইউজ করি, মেমোরিগুলো কীভাবে ডাটাবেসগুলো সাজানো থাকে, এর জন্য আমি একটি পিকচার অন করছি। তো আসুন আমরা যে বিষয়টা জানি, এই পিকচারের মাধ্যমে প্রথমে দেখতে পাচ্ছি যে বাইট, আসলে মেমোরির যে হিসাব করা হয় তার সর্বোচ্চ ক্ষুদ্র এটাকে বলা হয় বিট বাইট। তো 1024 বাইট অর্থাৎ 1024 বাইটে 1 কিলোবাইট, এভাবে এখানে সিকোয়েন্স দেখানো হয়েছে যে 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, তারপর পেটাবাইট, এবং নিচে এটা লিখে দেওয়া হয়েছে। আপনি এই বিষয়টি একটু ফলো করলেই বুঝতে পারবেন। আশা করছি আপনারা মেমোরি সম্পর্কে এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে হালকা একটু বেসিক এবং ধারণা হয়েছে যে কী কী অপারেটিং সিস্টেম রয়েছে এবং মেমোরি সম্পর্কে রয়েছে। তো আমরা আমাদের বেসিক কম্পিউটার টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব আমরা এখানেই শেষ করছি, এবং বেসিক কম্পিউটার টিউটোরিয়াল আমাদের এই 2 পর্বেই, যদিও আমরা খুবই ফান্ডামেন্টাল কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এখান থেকে যদি আপনারা কিছু উপকৃত হন সেটাই আমরা ধন্য মনে করব। যাই হোক, পরবর্তীতে আমরা যে সকল টপিক নিয়ে আলোচনা করব, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইমেল কমিউনিকেশন। তো আগামী পর্বে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালে আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল। আসসালামু আলাইকুম।